আমরা আজকে অভিস্রবণ চাপ ও অভিস্রবণ এই দুটো নিয়ে কথা বলবো আমরা আজকে, অসমোসিস এবং অসমোটিক প্রেশার। তো সবার প্রথমে জানতে গেলে আমাকে জানতে হবে অভিস্রবণ বা অসমোসিস, এটা নিয়ে আলোচনা করতে হবে। তো অভিস্রবণ বা অসমোসিস কী? প্রথমে আমরা একটা ইউ আকৃতির নল নিলাম, যেখানে একটা অর্ধবেদ্য পর্দা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে আমি ধরে নিলাম বিশুদ্ধ দ্রাবক রয়েছে, বিশুদ্ধ দ্রাবক, এবং এখানে রয়েছে দ্রবণ। এই বিশুদ্ধ দ্রাবক আর দ্রবণ, অবশ্যই দ্রবণটা কিন্তু ওই নির্দিষ্ট দ্রাবক সমন্বিত দ্রবণ, ঠিক আছে? এই বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণকে যদি একটি অর্ধবেদ্য পদ্ম দ্বারা পৃথক করে রাখা হয়, তাহলে দেখা যাবে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলি অর্ধবেদ্য পদ্মা ভেদ করে দ্রবণের দিকে আসছে। দ্রাবকের অণুগুলি অর্ধবেদ্য পদ্মা ভেদ করে দ্রবণের দিকে আসছে। অথবা আমি এই ঘটনাটাকে অন্যভাবেও দেখতে পারি। কিভাবে? না, একটা নির্দিষ্ট দ্রাবক সমন্বিত দুটো দ্রবণ তৈরি করা হয়েছে, কিন্তু গাঢ়ত্ব দুটো আলাদা। একটা নেওয়া হয়েছে নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ, এখানে আমি নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ নিলাম, নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ। আর এখানে উচ্চ গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ নেওয়া হয়েছে, উচ্চ গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ। তাহলেও কী হবে? নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো অর্ধবেদ্য পদ্মা ভেদ করে উচ্চ গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে প্রবেশ করছে। আমি দুরকমভাবে সংজ্ঞা বলতে পারি, দিতে পারি বিশুদ্ধ দ্রাবক এবং সেই দ্রাবক সমন্বিত দ্রবণকে অর্ধবেদ্য পদ্মা দ্বারা পৃথক করে রাখা হয়েছে। এখন সেই দ্রাবকের অণুগুলো বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণে প্রবেশ করছে অর্ধবেদ্য পদ্মা ভেদ করে। অথবা আমি বলতে পারি দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ নেওয়া হয়েছে, অবশ্যই সেটা একই দ্রাবক সমন্বিত। দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ নেওয়া হয়েছে, সেখানেও নিম্ন গাঢ়ত্ব দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলি অর্ধপদ্মা ভেদ করে উচ্চ গাঢ়ত্বের দ্রবণে প্রবেশ করছে। এই ঘটনাটাকে আমরা বলতে পারি অভিস্রবণ বা অসমোসিস, ঠিক আছে? এখানে মজার ব্যাপার হচ্ছে, দেখো, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণ যখন নেওয়া হয়েছে, সেই বিশুদ্ধ দ্রাবকটার গাঢ়ত্ব আর দ্রবণের গাঢ়ত্ব যদি কম্পেয়ার করা হয়, তাহলে বিশুদ্ধ দ্রাবকের যে গাঢ়ত্ব সেটা কিন্তু নিম্ন গাঢ়ত্ব, আর দ্রবণের যে গাঢ়ত্ব সেটা কিন্তু উচ্চ গাঢ়ত্ব। তাহলে অভিস্রবণ এক কথায় আমি বলতে পারি নিম্ন গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বে দিকে যায়। উচ্চ গাঢ়ত্ব কে যায়? দ্রাবকের অণু। দ্রাবকের অণু কার মধ্য দিয়ে ভেদ করে? অর্ধবেদ্য পদ্মার মধ্য দিয়ে। অর্ধবেদ্য পদ্মা কী জিনিস আমি আসবো একটু পরে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। আমি বিশুদ্ধ দ্রাবক বা দ্রবণ নিয়ে বলতে পারি, কিংবা নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ বা উচ্চ গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ দিয়ে বলতে পারি। দুটো ক্ষেত্রে কী হবে না, নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ থেকে দ্রাবকের অণু অর্ধবেদ্য পদ্মা ভেদ করে উচ্চ গাঢ়ত্বে প্রবেশ করছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। এখন এই অভিস্রবণ বা অসমোসিস কেন হয়? আমরা জানি কি, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবেশ যায়, উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকে যায়। পদার্থও তাই যায়, উচ্চ রাসায়নিক বিভব অঞ্চল থেকে নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলের দিকে যায়। এখন যদি তুমি বিশুদ্ধ দ্রাবক আর ওই দ্রাবক সমন্বিত দ্রবণ নিয়ে তুলনা করো, তাহলে বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব অনেক বেশি কার থেকে? দ্রবণের দ্রাবক থেকে। তাই বিশুদ্ধ দ্রাবক মানে উচ্চ বিভব, এখান থেকে দ্রাবকের অণু কোথায় যাচ্ছে? দ্রবণ মানে নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? রাসায়নিক বিভবের সমতুল্যতা বা সমান বজায় রাখার উদ্দেশ্যে। বোঝা গেছে কি বলেছি? জিনিসটা কিন্তু গুলিয়ে না ফেলা হয়। ঘটনাটা হচ্ছে নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ থেকে দ্রাবকে অণু অর্ধবেদ্য পদ্মা ভেদ করে উচ্চ গাঢ়ত্বে যাচ্ছে। এটা কেন যাচ্ছে না? রাসায়নিক বিভবের দুদিকে রাসায়নিক বিভব সমান করার উদ্দেশ্যে। কারণ দ্রাবকটা হচ্ছে উচ্চ বিভব, দ্রবণের রাসায়নিক বিভব হচ্ছে নিম্ন বিভব। তাই উচ্চ বিভব থেকে দ্রাবকে অণু নিম্ন বিভবের দিকে যাচ্ছে।
ঠিক আছে, ক্লিয়ার? গল্প শেষ। এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা হয় যে বইতে আছে, শুকনো কিশমিশ। শুকনো কিশমিশের দানাকে যদি জলে ডুবিয়ে রাখা হয় তাহলে কি হবে? এখান থেকে এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, অ্যাপ্লিকেশন টাইপসের কোয়েশ্চেন। কি বলতে পারি না, কিশমিশের দানার যে আবরণটা আছে না, এটা অর্ধবেদ্য পদ্মা হিসেবে কাজ করে। কিশমিশের দানার যে আবরণ, ওটা অর্ধবেদ্য পদ্মা হিসেবে কাজ করে। তার দানাটিকে যখন জলে রাখা হচ্ছে তখন কি হচ্ছে, জল স্বতঃস্ফূর্তভাবে কিশমিশের দানা অভ্যন্তরে প্রবেশ করছে। জল স্বতঃস্ফূর্তভাবে কিশমিশের দানার অভ্যন্তরে প্রবেশ করছে, যার ফলে কিশমিশের দানাটি ফুলে যাচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে। এখন বলতে পারো যে কেন প্রবেশ করছে? আরে অভিস্রবণের জন্য প্রবেশ করছে। কারণ কি? কারণ আমরা জানি নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ থেকে দ্রাবকের অণু উচ্চ গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণের দিকে যায়। তাই কিশমিশের মধ্যে যে গাঢ়ত্ব, যে কোষ রস রয়েছে তার যা গাঢ়ত্ব অনেক বেশি, আর জল নিম্ন গাঢ়ত্ব, তাই সেখান থেকে জল কিশমিশের দ্রবণে প্রবেশ করছে। ঠিক আছে, এবার যদি তুমি উল্টোটা করতে, যে গাঢ় চিনির দ্রবণে যদি কিশমিশটাকে ডুবিয়ে রাখতে, তাহলে কি হয়ে যাবে? কিশমিশের দানার মধ্যেকার যে রস বা জল ছিল সেটা বেরিয়ে আসবে। কারণ সেক্ষেত্রে বাইরের দ্রবণটা উচ্চ গাঢ়ত্ব এবং কিশমিশের মধ্যেকার দ্রবণটা নিম্ন গাঢ়ত্ব। তাই সবসময় দ্রাবকের অণু মানে জলটা কি হবে, নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বে প্রবেশ করবে। আর এখানে কিশমিশের যে আবরণ সেটা কি হিসেবে কাজ করছে, অর্ধভেদ্য পদ্মা। মানে এক্সাম্পল দিয়ে বললাম, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো অর্ধবেদ্য পদ্মাটা কী জিনিস? এতক্ষণ ধরে অর্ধবেদ্য পদ্মা নিয়ে অনেক কথা বলছি, তো অর্ধবেদ্য পদ্মাটা কী জিনিস? প্রথম কথা চলে আসি, অর্ধবেদ্য পদ্মা। পদ্মা সাধারণত কোনো দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক বা লঘু দ্রবণ থেকে যে পদ্মার মাধ্যমে পৃথক করে রাখলে, কোনো দ্রবণের দ্রাবক এবং তার লঘু দ্রবণকে যে পদ্মার মাধ্যমে পৃথক করে রাখলে শুধুমাত্র দ্রাবকের অণুর চলাচল হতে পারে। কি বললাম, বোঝা যাচ্ছে? দ্রাবক এবং দ্রবণকে তার যে পদ্মার মাধ্যমে পৃথক করে রাখলে শুধুমাত্র দ্রাবকের অণু চলাচল করতে পারে, দ্রাবের অণু চলাচল করতে পারে না। দ্রাবকের অণু চলাচল করতে পারে, দ্রাবের অণু চলাচল করতে পারে না, সেই রকম পদ্মাকে বলা হচ্ছে অর্ধবেদ্য পদ্মা। আশা করছি বোঝা যাচ্ছে। অর্ধবেদ্য পদ্মা দু রকমের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা, প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা, অর্ধবেদ্য পদ্মা, আর হচ্ছে কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা, কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা। প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা কি না, শুকরের মূত্রথলি, তারপর ডিমের খোসার ভিতরে থাকে যে সাদা পাতলা স্তর, উদ্ভিদের কোষ পদ্মা, এগুলো প্রাকৃতিকভাবে যে অর্ধবেদ্য পদ্মাগুলো পাওয়া যায় সেগুলো প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা। মজার ব্যাপার হচ্ছে এই প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা কিন্তু উচ্চ চাপ সহ্য করতে পারে, যেটা কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা পারে না। মানে প্রাকৃতিকভাবে পাওয়া যে অর্ধবেদ্য পদ্মা সেগুলো হচ্ছে প্রাকৃতিক অর্ধবেদ্য পদ্মা। শুকরের মূত্রথলি, ডিমের খোসা সাদা অংশ, উদ্ভিদের যে কোষের কোষপদ্মা, এগুলো। আর কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা কি, একটা মাটির কোনো পাত্র নেওয়া হয়েছে, তার মধ্যে কিউপ্রিক ফেরোসায়ানাইডে আস্তরণ দেওয়া হয়েছে। কিউপ্রিক ফেরোসায়ানাইড সংকেতটা কি, Cu2Fe(CnH6), এটা হচ্ছে এর নাম হচ্ছে কিউপ্রিক ফেরোসায়ানাইড। মাটির পাত্রের উপর কিউপ্রিক ফেরোসায়ানাইডে আস্তরণ দেওয়া হয়েছে। আস্তরণ দেওয়া হলে কী হবে, একটা অর্ধবেদ্য পদ্মার সৃষ্টি হয়েছে। এটাকে কপার ফেরোসায়ানাইড অর্ধবেদ্য পদ্মা নামেও পরিচিত। যে অর্ধবেদ্য পদ্মা তৈরি করতে হচ্ছে সেটা কি, কৃত্রিম অর্ধবেদ্য পদ্মা। এটা কিন্তু উচ্চচাপ সহ্য করতে পারে না। তাহলে আমরা এখন কি জানলাম, অভিস্রবণ কি এবং এর কি একটা অ্যাপ্লিকেশন, এবং অর্ধবেদ্য পদ্মা কী জিনিস।
এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ, তাহলে আমরা অভিস্রবণ চাপ পড়ব এবং অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র আলোচনা করব। তো সবার আগে আমাকে জানতে হবে, ভ্যান টপের সূত্র জানার আগে অভিস্রবণ চাপ কী জিনিস, তা এখন আমরা জানবো। অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার। ধরে নেওয়া যাক একটা আবাসে ইউ আকৃতি একটা নল আঁকছি, ঠিক আছে, ইউ আকৃতি একটা নল আঁকছি। এই হচ্ছে অর্ধবেদ্য পদ্মা রয়েছে, ঠিক আছে। এখানে ধরে নাও দ্রাবক রয়েছে, বিশুদ্ধ দ্রাবক, সেই দ্রাবক সমন্বিত দ্রবণ রয়েছে। এখন দ্রাবকে অণুগুলো দ্রবণের মধ্যে প্রবেশ করবে, নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে যাবে দ্রাবকে অণু। এখন আমি যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে, এই অভিস্রবণ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া যায়। ভালো করে বুঝবে, দ্রাবকের বিশুদ্ধ দ্রাবক আছে এখানে, আর এখানে দ্রবণ রয়েছে। সাধারণত কী হয়, অভিস্রবণ প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেটা দ্রাবকের অণুগুলো অর্ধবেদ্য পদ্মা ভেদ করে দ্রবণের মধ্যে প্রবেশ করছে, এই হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এখন যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়, যে ন্যূনতম চাপ প্রয়োগে, অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই চাপকেই বলা হচ্ছে কি, অভিস্রবণ চাপ। সেই চাপটাকে বলা হচ্ছে অভিস্রবণ চাপ। এখন এই অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের কিছু সূত্র আছে। ভ্যান টপের সূত্র, ভ্যান হফের সূত্র অভিস্রবণ চাপ সংক্রান্ত। ফার্স্ট সূত্র, প্রথম কথা বলে রাখি, অভিস্রবণ চাপকে আমরা পাই দিয়ে প্রকাশ করি। অভিস্রবণ চাপকে আমরা কী দিয়ে প্রকাশ করি? পাই দিয়ে। অভিস্রবণ চাপকে আমরা পাই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এখন বলা হচ্ছে, ধরে নেওয়া যাক সেই একই গল্প, আগের রাউন্ডে শুধু যেরকমভাবে বলেছিলাম, একটা দ্রাবক নেওয়া হয়েছে, সেই দ্রাবকের মধ্যে দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করা হলো। সে দ্রাবের প্রকৃতি কী হতে হবে? অনুদ্বায়ী, প্রথম কথা, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। এই রকম প্রকৃতির দ্রাব যদি যোগ করে দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণের অভিস্রবণ চাপ মানে পাইয়ের মান মোলার গাঢ়ত্বের সাথে, ওই দ্রবণের যে মোলার গাঢ়ত্ব রয়েছে তার সাথে সমানুপাতিক। পাই প্রপোর্শনাল টু সি। সি বলতে কি বোঝানো হচ্ছে? মোলার গাঢ়ত্ব, লাল নয় কিন্তু, মোলার গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, ঠিক আছে, বোঝা গেছে? পাই প্রপোর্শনাল টু সি, প্রথম কথা। অর্থাৎ কোনো দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব যদি যোগ করে দ্রবণ প্রস্তুত করা হয়, সেই দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। সেকেন্ড কেস কি বলবো? না, একই কথা, নির্দিষ্ট গাঢ়ত্ব। অবশ্যই এখানে এই কথা উল্লেখ করার সময় আমাদেরকে বলে দিতে হবে স্থির উষ্ণতা। এখানে উল্লেখ করে দিতে হবে স্থির উষ্ণতা স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাব যদি যোগ করা হয়, সেইখান থেকে সৃষ্ট যে দ্রবণের অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। এবার সেকেন্ড ল যখন আমরা আলোচনা করব, তখন এবার আমাদের বলতে হবে স্থির গাঢ়ত্ব, ঠিক আছে। স্থির গাঢ়ত্বের
কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ কী হবে? পরম উষ্ণতার সমানুপাতিক, পাই প্রপোর্শনাল টু টি। স্থির গাঢ়ত্ব, ওখানে স্থির উষ্ণতা ছিল, ওই জন্য গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। এবার যখন গাঢ়ত্ব স্থির, তখন সেটা কি অভিস্রবণ চাপটা কি উষ্ণতার সাথে, পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। দ্রাবটা কিন্তু একই থাকতে হবে, প্রকৃতি কিন্তু একই, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। ঠিক আছে, দুটো সূত্র বোঝা গেল। যখন পাই প্রপোর্শনাল টু সি, মানে অভিস্রবণ চাপ যখন মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, তখন উষ্ণতা স্থির, আর যখন অভিস্রবণ চাপ উষ্ণতার সাথে সমানুপাতিক, তখন মোলার গাঢ়ত্ব মানে গাঢ়ত্বটা স্থির। ওকে, এবার আমরা আলোচনা করব থার্ড ল। ভ্যান টপে 3টে সূত্র বলেছি। থার্ড ল, কি বলা হচ্ছে? একই কথা, স্থির উষ্ণতায় যদি দুটো ভিন্ন প্রকৃতির দ্রাবক দেয়া হয়, ঠিক আছে, এখন নির্দিষ্ট দ্রাবক রয়েছে এর মধ্যে, দেখো দুটোই নির্দিষ্ট দ্রাবক, ঠিক আছে। এবার এর মধ্যে এ একটা দ্রাব যোগ করা হচ্ছে, বি একটা দ্রাব যোগ করা হচ্ছে। অবশ্যই এ এবং বি এই দ্রাব দুটি অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য। প্রকৃতি কিন্তু সেম। যদি এই ধরনের দ্রাব যোগ করা হয়, তাহলে এই দ্রাব দুটি যোগ করা সমমোল সংখ্যায় যোগ করা হচ্ছে। এই দ্রাব দুটি কি করা হচ্ছে? সমমোল সংখ্যায় যোগ করা হচ্ছে, সমমোল সংখ্যায়। ঠিক আছে, যোগ করা হলে উভয় ক্ষেত্রে, উভয় দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ কি হবে? সমান। অভিস্রবণ চাপ কি হবে? সমান। কেন? দ্রাব তো আলাদা, দ্রাব তো পৃথক, এ আর বি দুটো ভিন্ন প্রকৃতির দ্রাব, তাহলে অভিস্রবণ চাপ সমান হচ্ছে কেন? কারণ দুটো দ্রাব প্রকৃতি পৃথক হলেও এদের সমমোল সংখ্যায় দেওয়া হয়েছে, সমমোল সংখ্যায় যোগ করা হয়েছে। যেহেতু সমমোল সংখ্যায় যোগ করা হয়েছে, অভিস্রবণ চাপও একটি সংখ্যাগত ধর্ম, যে ধর্ম দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। সেই জন্য উভয় ক্ষেত্রে কি হচ্ছে? অভিস্রবণ চাপ সমান হচ্ছে। এই হচ্ছে ভ্যান টপের 3টে সূত্র। এইবার ভ্যান টপের অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ নিয়ে আমি আলোচনা করব। ভ্যান টপে অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ। ভ্যান টপের অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ, ভ্যান টপের প্রথম সূত্র অনুযায়ী অবশ্যই বলে নিতে হবে, একটা নির্দিষ্ট দ্রাবকে যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাব যোগ করে দেওয়া হয়, তাহলে ভ্যান টপের প্রথম সূত্র অনুযায়ী পাই মানে অভিস্রবণ চাপ প্রপোর্শনাল টু সি, মানে পাই যেখানে মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, যখন কি টি স্থির, মানে উষ্ণতা যখন স্থির। আবার আমি বলতে পারি অভিস্রবণ চাপ উষ্ণতার সাথে সমানুপাতিক যখন কি গাঢ়ত্ব স্থির। বোঝা গেছে? এখন আমি বলতে পারি এই দুটোকে যৌগিক ভেদের সূত্র, এটা প্রথম সূত্র অনুযায়ী, প্রথম ল অনুযায়ী, এটা দ্বিতীয় ল অনুযায়ী, এই দুটোকে যদি কম্বাইন করা হয়, এই দুটোকে যদি কম্বাইন করে লেখা হয়, আমি বলতে পারি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী পাই প্রপোর্শনাল টু সি ইন্টু টি বলতেই পারি। এবং এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট টার্ম নেওয়া হচ্ছে, যার মান কী নিচ্ছি? কে ইন্টু সি টি। কে কি? ধ্রুবক। কেটা কি? ধ্রুবক। প্রপোর্শনাল টু সাইন থেকে ইকুয়াল টু সাইন আনার যেটা কনস্ট্যান্ট টার্ম আনা হচ্ছে, জাস্ট কে হচ্ছে ধ্রুবক। এখন এর কে এর মান দেখা যায় 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, অর্থাৎ এই কে এর মানটা সর্বজনীন গ্যাস ধ্রুবকের সাথে সমান। আমি বলতেই পারি তাহলে কে না লিখে সেখানে আমি আর লিখতে পারি পাই ইজ ইকুয়াল টু সি আর টি। দ্যাটস দ্য এক্সপ্রেশন অফ ভ্যান টপ
দ্রাবকের অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেশার অফ ভ্যান টপ, পাই ইজুকাল টু CRT। বোঝা গেছে? প্রথম সূত্র অনুযায়ী পাই প্রপোর্শনাল টু সি, দ্বিতীয় সূত্র অনুযায়ী পাই প্রপোর্শনাল টু টি, দুটোকে কম্বাইন করেছি, পাই প্রপোর্শনাল টু সি ইন্টু টি, সেখান থেকে প্রপোর্শনাল টু সাইন থেকে ইকুয়াল টু সাইন আনতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম এসছে, সেটা হচ্ছে কে। এই কে এর মানটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে যেহেতু কে এর মানটা সর্বজনীন গ্যাস ধ্রুবকের সাথে সমান, তাহলে পাই ইজুকাল টু CRT। ওকে, এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না, ভ্যান টপের এই যে অভিস্রবণ চাপ, ভ্যান টপের এই যে অভিস্রবণ চাপ, সেটা কার সাথে না আদর্শ গ্যাসের সমীকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। কেন ভ্যান টপের অভিস্রবণ চাপটা আদর্শ গ্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ কেন, দেখা যাক। আমরা ফার্স্ট ল অনুযায়ী কি বলেছি, ফার্স্ট ল অনুযায়ী পাই প্রপোর্শনাল টু সি বলেছি তো, পাই হচ্ছে অভিস্রবণ চাপ, সি হচ্ছে মোলার গারত্ব। তা আমি দেখি মোলার গারত্ব ইজুকাল টু কি, মোলার গারত্ব ইজুকাল টু, মোলার গারত্ব ইজুকাল টু মোল সংখ্যা বাই আয়তন, মোল সংখ্যা বাই আয়তন বলতে পারি তো। মোলার গারত্ব ইজুকাল টু কি, মোল সংখ্যা বাই আয়তন। তাহলে আমি বলতে পারি, যদি ধরে নেওয়া যাক, যদি ধরি সি হচ্ছে এখানে মোলার গারত্ব, সি হচ্ছে মোলার গারত্ব, সি হচ্ছে মোলার গারত্ব, পাই হচ্ছে অভিস্রবণ চাপ, পাই হচ্ছে কি অভিস্রবণ চাপ। বোঝা গেছে? তাহলে মোলার গারত্ব ইজুকাল টু কী বললাম, মোল সংখ্যা বাই আয়তন। এখন ধরে নিচ্ছি, ধরি ভি লিটার আয়তনে, ভি লিটার আয়তনের 1 মোল দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে। তাহলে মোলার গারত্ব কত হবে, মোলার গারত্ব সি, মোল সংখ্যা কত 1 মোল, 1, আয়তন কত ভি, সি ইজুকাল টু 1/v। আমি বলতেই পারি তো, তাহলে পাই প্রপোর্শনাল টু 1/v বলতে পারি। এটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই বয়েলের সূত্র, বয়েলের সূত্র পি প্রপোর্শনাল টু 1/v, তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার আমি সেকেন্ড ল অনুযায়ী বলতে পারি, সেকেন্ড ল অনুযায়ী কি বলতে পারি, পাই প্রপোর্শনাল টু টি, যেখানে গারত্ব স্থির, এটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ, চার্লসের সূত্র, চার্লসের সূত্র পি প্রপোর্শনাল টু টি, তাই না? পাই অভিস্রবণ চাপ আর পি হচ্ছে গ্যাসের চাপ ছিল। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি, পাই ইজুকাল টু, যদি আমি এরকমভাবে ধরি, পাই ইজুকাল টু যদি এরকমভাবে ধরা হয়, সি ইজুকাল n/v, পাই ইজুকাল টু CRT, এটা পেয়েছি আমরা, পাই ইজুকাল টু CRT, তাই তো? তাহলে আমি বলতে পারি সি মানে কি, মোলার গারত্ব, মোল সংখ্যা বাই আয়তন, n/v, n মানে হচ্ছে মোল সংখ্যা, n হচ্ছে মোল সংখ্যা, আর ভিটা কি আয়তন। আমি বলতে পারি পাই ইজুকাল টু CRT, এই ইকুয়েশনটা আমরা ভ্যান টপের গাণিতিক রূপ। তাহলে পাই ইজুকাল টু CRT জায়গায় আমি লিখতে পারি পাই ইজুকাল টু n/v RT। আমি বলতে পারি পাই ভি ইজুকাল টু nRT। এটা আবার কি, যেটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, পিভি ইজুকাল টু nRTর সাথে সামঞ্জস্যপূর্ণ। পাই ইজুকাল টু 1/v প্রথম সূত্র থেকে আমরা দেখালাম, যেখানে ভি লিটার আয়তনে 1 মোল দ্রাবক দ্রবীভূত আছে, সেটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, বয়েলের সূত্রের সাথে। আবার দ্বিতীয় সূত্র পাই প্রপোর্শনাল টু টি, সেটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ, চার্লসের সূত্র। আবার মেন যে গাণিতিক সমীকরণ অভিস্রবণ চাপের পাই ইজুকাল টু CRT, সেটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানে দুটো সমীকরণের সাদৃশ্য লক্ষ্য করে ভ্যান টপ বলেন যে কোনো লঘু দ্রবণের যে পরিমাণ দ্রবীভূত আছে, কোনো লঘু দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত আছে, সেই পরিমাণ দ্রাবকে যদি পৃথকভাবে দ্রবণের সম আয়তন বিশিষ্ট
একটি পাত্রে গ্যাসীয় অবস্থায় সম উষ্ণতায় রাখা হয়, ঠিক আছে, তবে গ্যাসটি যে চাপ প্রয়োগ করবে সেটা অভিস্রবণ চাপের সাথে সমান। সহজ ব্যাপার, কঠিন নয় কিন্তু। ভ্যান টপ যে এই দুটো সমীকরণের যে সাদৃশ্য লক্ষ্য করেছিল, সেই সাদৃশ্য থেকে তিনি বলেছেন কোনো একটা লঘু দ্রবণে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেই পরিমাণ দ্রাবকে যে আমি কি করছি, দ্রবণের যে আয়তন, সেই যে আয়তন বিশিষ্ট একটা পাত্র নেওয়া হয়েছে, ওই দ্রাবের দ্রবণের যে আয়তন সেই আয়তন বিশিষ্ট একটা পাত্র নেওয়া হয়েছে, পাত্রে সেই গ্যাসীয় অবস্থায় রাখা হয়েছে সেই দ্রাবটাকে, সেই পরিমাণ দ্রাবটাকে গ্যাসীয় অবস্থায় রাখা হচ্ছে। ক্লিয়ার হয়নি এখনো? আমি বলতে চাইছি যেটা লঘু দ্রবণের মধ্যে দ্রাব রয়েছে, ঠিক আছে, এবার দ্রবণটার যে আয়তন সেই আয়তনে পাত্র নেওয়া হয়েছে, পাত্র নিয়ে কি করেছে, ওই যে পরিমাণ দ্রাব রয়েছে সেই পরিমাণ দ্রাবটাকেই গ্যাসীয় অবস্থায় রাখা হয়েছে, একই উৎসটা কিন্তু সেম রাখা হয়েছে। তাহলে যে এই গ্যাসটি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে ওই দ্রবণের অভিস্রবণ চাপ, মানে রিলেট করেছে দুটো ইকুয়েশন। ক্লিয়ার? সহজ ব্যাপার। ওকে, এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্রবণের আণবিক দ্রাবের আণবিক ভর কীভাবে নির্ণয় করব সেটা দেখাবো। দ্রাবের আণবিক ভর কীভাবে নির্ণয় করব, ধরে নেওয়া যাক, ধরি ভি লিটার দ্রবণে ডব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, ভি লিটার দ্রবণে ডব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, আমি মোলার গাঢ়ত্ব বের করবো, কিন্তু আমি মেন ইকুয়েশন আমরা কি জানি, পাই ইজুকাল টু সি আর টি, আমি সি এর এক্সপ্রেশন লিখব, মোলার গাঢ়ত্ব এক্সপ্রেশন বের করব। তাহলে আমি বলতে পারি ভি লিটার দ্রবণে ডব্লু বাই এম মোল দ্রাব দ্রবীভূত আছে, ডব্লু বাই এম কি, ডব্লু হচ্ছে দ্রাবের ভর, এম হচ্ছে দ্রাবের আণবিক ভর। তাহলে ভি লিটার দ্রবণে ডব্লু বাই এম মোল দ্রাব দ্রবীভূত আছে, তাই 1 লিটার কত দ্রবীভূত থাকবে, ডব্লু বাই এম ইন্টু ভি, এত মোল দ্রাব দ্রবীভূত আছে, এটাই তো মোলার গাঢ়ত্ব মানে সি। ভি লিটার দ্রবণে ডব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, আর এখানে ভি লিটার দ্রবণে ডব্লু বাই এম মোল দ্রাব দ্রবীভূত আছে, তাই 1 লিটার দ্রবণে কত হবে, ডব্লু বাই এম ইন্টু ভি, এটা হচ্ছে সি মোলার গাঢ়ত্ব। তাই বসিয়ে দাও, পাই ইজুকাল টু সি এর জায়গায় বসিয়ে দাও ডব্লু বাই এম ইন্টু ভি আর টি, তাহলে এম ইজুকাল টু কত হবে, ডব্লু বাই পাই ইন্টু ভি ইন্টু আর টি, এটাই হচ্ছে দ্রাবের আণবিক ভরের এক্সপ্রেশন। সহজ ব্যাপার, শুধু মোলার গাঢ়ত্বটাকে আমি ভেঙে নিচ্ছি, মোলার গাঢ়ত্ব ভেঙে সেই এক্সপ্রেশনটা লিখছি। মোলার গাঢ়ত্ব মানে কি, মোলারিটি, 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাই বের করেছি, 1 লিটার দ্রবণে এত মোল দ্রাব দ্রবীভূত থাকে। আমি ধরে নিয়েছি ভি লিটার দ্রবণে ডব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে এবং দ্রাবের আণবিক ভরটা এম, তাহলে ভি লিটার দ্রবণে ডব্লু বাই এম মোল দ্রাব দ্রবীভূত আছে, মোল সংখ্যা ইজুকাল টু কি, ভর বাই আণবিক ভর, দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর করে দিয়েছি। লিখতে হতো, ধরি দ্রাবের আণবিক ভর হচ্ছে এম, ঠিক আছে। আশা করি সহজ ব্যাপার, এর মধ্যে কোনো জটিলতা নেই।